ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনারা ভালো আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা তো একদম শেষের দিকে চলে আসছি। আপনারা তো আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই পারেন দেখা যাচ্ছে। যারা শুনাইছেন, আমি যতটুকু দেখলাম, যারা শুনাইছেন তারা মোটামুটি আহ সুন্দর হইতেছে, আলহামদুলিল্লাহ ভালোই। তো এখন শেষের দিকে শুধু কমে গেল আমাদের তো। শেষ একদম শেষ ক্লাস পর্যন্ত থাকতে বলছিলাম। আমাদের কিছু কথা আছে, আপনারা কিভাবে কি করবেন, সামনের পথ চলা কিরকম কি, এগুলো তো আমাদের কিছুই আছে, আলোচনা আছে। যাই হোক, তারা যুক্ত হতে থাকুক। আমরা আজকে তো আমাদের 15তম ক্লাস। তো আজকে আমরা কিছু প্র্যাকটিস করব, আর হচ্ছে এই আপনাদেরকে পরীক্ষা নেব আজকে। হ্যাঁ, আগের মতো সেরকম কোশ্চেন দেব, সেই কোশ্চেন দেখে আপনারা অ্যান্সার করবেন। তো তার আগে আমরা কিছু সময় প্র্যাকটিস করব। আর আগামীকালকে সবাই যুক্ত হবেন। আগামীকালকে আহ, আমাদের লাস্ট ক্লাস। আগামীকালকে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, খুবই গুরুত্বপূর্ণ, যেটা আগামীকালকে বলবো ইনশাল্লাহ। আহ যদি নাও পারেন, যদি কেউ এমন আছে যারা, তো আসলে অনেকে আছে এরকম পারে না, যার কারণে শোনায় না, এরকম আছে অনেক। তো যদি কেউ নাও পারেন তারাও যুক্ত হবেন কালকে। আপনাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে তা ইংরেজি ক্লাস আছে? আরে ইংরেজিতে ক্লাস হবে, কেন শুরু হয় নাই? 700 টাকা দিছি হুজুরের। কয়দিন? বাবু, মাদ্রাসায় টাকা দিয়েছেন? কই দেবো না। তো স্ক্রিন দেখা যাচ্ছে? ইউটিউব দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে 8 নম্বর পৃষ্ঠাটা সব থেকে গুরুত্বপূর্ণ। 8 নম্বর পৃষ্ঠাটা আজকে কিন্তু পরীক্ষায় আছে, এখনই বলে দিলাম। আমি এখন 8 নম্বর পৃষ্ঠাটা একটু পড়াচ্ছি। এই 8 নম্বর পৃষ্ঠাটা একদম ধারাবাহিকভাবে ওখানে লেখাই আছে। একটু পরে আমি কোশ্চেনটা দেখাচ্ছি আপনাদেরকে। তো ধারাবাহিকভাবে আপনাকে এই 8 নম্বর পৃষ্ঠাটা শোনাতে হবে, ধারাবাহিকভাবে। এটা দেখে দেখে শোনানো যাবে না, ঠিক আছে? না দেখে শোনাতে হবে। এই তো এখন আপনারা এটা একটু দেখেন কি কি আছে। প্রথমে হচ্ছে জবর সমান আকার, জের সমান রস্যিকার, পেশ সমান রস্যকার। আবার দুইটা করে থাকলে একটা আকার একটা ন, একটা রস্যিকার একটা ন, একটা রস্যকার আর একটা ন। এখন আকারের ক্ষেত্রে 8 অক্ষরে আহ জবর দিলে আকার হবে না। একটা হচ্ছে খ, র, ছ, দ, ত, জ, গ, ক। এরপরে অ আর ইয়া ব্যতিক্রম। অতে আকার হলে ওয়া, ওয়া রসিকার উই, ওয়া রসিকার উ, ইয়া আকার ইয়া, ইয়া রসিকার ই, ইয়া রসিকার ইউ। এভাবে এই আমরা প্রথম পার্ট কমপ্লিট করলাম। কারসিনহর যে পার্ট, কারসিনহর যে নিয়মগুলো সেগুলো আমাদের কমপ্লিট হলো। এরপর যাবো সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টে কি আছে? একটা আছে সাকিন, একটা আছে তাসদিদ। আপনারা ওখানে তো মুখস্থ বলবেন, বলবেন সাকিন এবং তাসদিদ, দুটি দুটি হসন্ত, ঠিক আছে? দুটির কাজ একই, দুটি হসন্ত। হসন্ত কাজ হচ্ছে ধরা, যেটার উপর হসন্ত থাকবে পিছনটা এসে সেটাকে ধরবে। এরকম মোটামুটি একটু আমাকে বোঝাতে পারলেই হবে যে আপনি বুঝছেন। আমি আপনাদেরকে দেখবো যে আপনি বুঝছেন কিনা, ঠিক আছে? এরপরে এর ভিতরে আছে অ আর ইয়া ব্যতিক্রম। অতে হসন্ত হলে ও নেব, আর ইয়ায় হসন্ত হলে রস্যই নেব। এরপরে এটা গেল আমাদের আহ হসন্তের পার্ট, মানে সাকিন তাসদিদের পার্ট। এরপর আছে টান। জবর ভাই খালি লিপ, জের ভাই সাকিন, পেশের ভাই অসাকিন, খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিপ টানতে হবে। এরপরে চিকন চিহ্ন থাকলে চি- চিকন চিহ্ন থাকলে 3 আলিপ টানতে হবে, আর মোটা চিহ্ন থাকলে 4 আলিপ টানতে হবে। মোটা চিহ্ন যদি থাকে আর নিচে যদি টানের চিহ্ন না থাকে, তাহলে সেখানে হরফের যে নাম আছে নামটাকে 4 আলিপ দীর্ঘ করে পড়তে হবে।
এরপরে আসবো আমাদের অক্ষ বা থামা। থামার নিয়ম হচ্ছে তিনটি। থামার নিয়ম তিনটি। দুই জবরের এক নিয়ম, বাকিগুলোর এক নিয়ম, গোলতার এক নিয়ম। দুই জবর নিয়ম, শেষের অক্ষরে যদি দুই জবর হয় এক জবর বাদ যাবে, একটা জবর বাদ যাবে আর একটা জবরের পর্ব এবং এক আলিফ টানবো। এরপরে বাকি যে চিহ্নগুলো আছে যেমন জবরজের পেশ, দুই জের দুই পেশ, এই যে পাঁচটা আছে, এই পাঁচটা যদি শেষের অক্ষরে থাকে সেগুলো কেটে দিয়ে সাকিন দেবো। আর গোলতা যদি থাকে তাহলে নুক্তা সহ আহ আকার শিকার অসুকার মানে জবরদের পেশ যা আছে সব কেটে দিয়ে সাকিন দেবো। এই হচ্ছে আমাদের আহ থামার নিয়ম। এই নিয়মগুলো আপনারা কি করবেন, মুখস্থ বলবেন। ধরেন এখানে এখন কিচ্ছু নাই, আমি দেখেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত শোনাই। প্রথম হচ্ছে কি কার চিহ্ন। কার চিহ্নে কি আছে? জবর সমান আকার, জের সমান রসিকার, পেশ সমান রসুকার। দুইটা আকার হলে একটা আকার আকারই থাকবে আর একটা ন। দুইটা রসিকার হলে একটা রসিকার রসিকার থাকবে আর একটি ন। আর দুইটি রস্যকার হলে একটি রস্যকার রস্যকার থাকবে আর একটি ন। আকারের ক্ষেত্রে 8টি অক্ষরে জবর দিলে আকার উচ্চারণ হবে না। 8টি হচ্ছে খ, র, ছ, দ, ত, জ, গ, ক। এরপরে আহ অ আর ইয়া। অতে আকার হলে ওয়া, ওয়ার শিকার উই, ওয়ার শিকার উ, ইয়া আকার ইয়া, ইয়ার শিকার হলে ই, ইয়ার শিকার হলে ইউ। কার চিহ্ন শেষ। এরপর হচ্ছে সাকিন তারদিদ। সাকিন তারদিদ উভয়টি হচ্ছে হসন্ত, দুইটির কাজ একই। যেটার উপরে হসন্ত থাকবে সেটাকে পিছনাটা এসে ধরবে। এরপরে হচ্ছে টান। জবরের ভাই খালি আলিফ, জেরের ভাই ইয়া সাকিন, পেশের ভাই অসাকিন, খারা জবর খারাজের উল্টা পেশ, এগুলো হলে একালিপ টান হবে। একালিপ টান হবে। এরপরে চিকন চিহ্ন হলে 3 আলিপ টান হবে, মোটা চিহ্ন হলে 4 আলিপ টান হবে। উপরে যদি মোটা চিহ্ন থাকে আর নিচে যদি টানের সূত্র না থাকে তাহলে হরফের নামকে 4 আলিপ দীর্ঘ করে পড়তে হবে। এগুলো টানের চ্যাপ্টার। এরপর হচ্ছে থামা বা অক্ষ করার নিয়ম। অক্ষ করার নিয়ম হচ্ছে তিনটি। দুই জবরের এক নিয়ম, বাকিগুলোর এক নিয়ম, আর গোলতার এক নিয়ম। দুই জবরের নিয়ম, শেষের অক্ষরে দুই জবর হলে একটা জবর বাদ যাবে আর একটা জবর থাকবে, আর একালিপ এক জবর দিয়ে পড়তে হবে এবং একালিপ টানতে হবে। আর বাকিগুলো যদি হয় তাহলে সেগুলো কেটে দিয়ে সাকিন দিতে হবে। গোলতা হলে গোলতার নুক্তা সহ সব কেটে দিয়ে একটা সাকিন দিতে হবে। দেখেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র 1 মিনিট বা 2 মিনিট আমি বলে ফেললাম। আপনারা এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত বলবেন। এটা সব থেকে গুরুত্বপূর্ণ আমার পরীক্ষার ভিতরে আজকের। এটা হচ্ছে মূল অংশ। এরপরে আপনাদেরকে আচ্ছা এখান থেকে আরেকটু পড়াই। এই নিয়মগুলো যেটা আসে সেটা আপনারা অ্যান্সার করবেন। এগুলো আমি বলবো না, ওইটা আমি বলে দিলাম। এখান থেকে নিয়মগুলো আমি বলবো না, এগুলো আপনারা যেটা আসে সেটা আপনারা করবেন, পড়বেন। আচ্ছা এইখানে একটা টান আছে। এই টানটা যদিও টানের সূত্র নেই কিন্তু টান আছে। এই টানটা কেন হলো? এখানে তিনটা ইসের সমন্বয়। প্রথম হচ্ছে জবর, জবর এরপরে মাঝখানে অসাকিন বা ইয়াসাকিন, আর শেষের অক্ষরে যদি আমরা থামি তাহলে এখানে একটা টান হবে। যেমন বাই, এই রস্বইতে টান। আবার এখানে ওতে টান, হউফ, এই যে জবর আছে এরপর অসাকিন আছে এরপরটায় আমরা থামছি, এজন্য টান হবে হউফ। এরপরে নুনের উপরে মিমের উপরে যদি তাসদিদ হয় তাহলে গুণনা করে পড়তে হবে। মানে এইটাকে ধরবেন, তাসদিদ থাকলে ধরতে হয়, ধরার পরে কতক্ষণ চেপে ধরে রাখতে হবে, এটাকে গুণনা বলে। এরপরে যদি ছোট্ট মিম থাকে, এই মিমটা যদি থাকে হরফের শব্দের উপরে থাকুক আর নিচে থাকুক, এইটাকে ধরতে হবে। ঠিক আছে? এখন যেমন এখান থেকে মু এসে মকে ধরবে, মোম মোম। আবার এখানে এই মি গিয়ে এই মকে ধরবে, মিম মিম। এখানে নটা বাদ যাবে, এখানে একটা ন আছে নটা বাদ যাবে, এখানে একটা ন আছে নটা বাদ যাবে। ঠিক আছে? এখানে মু গিয়ে মকে ধরবে মোম, এখানে মি গিয়ে মকে ধরবে মিম। আচ্ছা তারপরে লাম লাম হা। এই যে লাম লাম হা, এটা যদি হয় তাহলে মাঝখানে লাম, মাঝখানের এটা অক্ষরটা লা হয় কখনো, আবার কখনো হয় ল। এখন কখন লা হয় আর কখন ল হয়? যদি মাঝখানের লামের আগের অক্ষরে যদি জের হয় তাহলে হবে লা, আর বাকি যদি জের না থাকে, আগের অক্ষরে যদি জের না থাকে তাহলে হবে ল। যেমন এই আগের অক্ষরে এই এই অক্ষরের আগের অক্ষরে আছে জের, এটা হবে লা। আবার এই এই মাঝখানের লামের আগের অক্ষর আছে পেশ, মানে জের নাই, জের না থাকলে ল। আবার এখানে মাঝখানের লামের আগের অক্ষরে জের নাই, জের না থাকলে ল। কথাগুলো বুঝতেছেন সবাই? বলেন তো। জি হুজুর। আচ্ছা হ্যাঁ হুজুর, বোঝা হুজুর যাচ্ছে। আসসালামু আলাইকুম, এই জায়গাটা একটু ক্লিয়ার করেন তো। কোনটা? ওই যে রসুল্লাহ
আর রসুল্লাহ, এই এই যে যে আর পেশের এটা একটুখানি একটু দেখেন। যে এই যে লাম লাম হা দেখেন, এই যে সবগুলো যে লাম লাম হা আছে দেখছেন, এই যে লাম লাম হা, এই লাম লাম হা, এই লাম লাম হা হলে মাঝখানের লামটা কখনো ল হয়, কখনো লা হয়। এখন লা একটা যদি আমরা বের করি, তাহলে একটা যদি আমরা চিনতে পারি, বাকিগুলো হবে ল। তাহলে লাটা আমরা চিনবো। লাটা হবে কখন, যদি এই মাঝখানের লামের আগের অক্ষরে যদি জের হয়, মাঝখানের লামের আগের অক্ষরে যদি জের হয়, তাহলে এটা হবে লা, এটা হবে লা। আর মাঝখানের লামের আগের অক্ষরে যদি জের না হইয়া আর যা আছে সেগুলো হয়, তাহলে হবে ল। ধরেন এই যে মাঝখানের লামের আগের অক্ষরে কি এটা জের আছে না, দেখেন তো, যে আপু বলছিলেন, এটা কি জের আছে না? বলেন একটু দেখি, বুঝছেন কিনা, একটু দেখতে হবে তোমাকে, একটু বলেন। এই যে জের আছে, বুঝতে পারতেছেন? এই যে জের, জি এই হুজুর। মাঝখানের লামের আগের অক্ষর কোনটা, এইটা। এইগুলো না, কিন্তু জি, আলিফ লাম এগুলো না, এগুলো বাদ, এগুলো কিছু নাই। আর জবর জের পেশ মানে আকার শিকার অসুকার নাই। ঠিক আছে, তার তাহলে মানে শুধু জেরের ক্ষেত্রে লা হবে। লা হবে, জেরের ক্ষেত্রে লা হবে। আর যদি জের না হইয়া অন্য যা হয়, যেমন এখানে জের আছে, এখানে কি জের আছে? জি না, ওরকম পেশ আছে। পেশ আছে, তাহলে অর্থাৎ জের না থাকলে এটা ল, জের না থাকলে ল। এখানে দেখেন জের নাই, ল। বুঝতে পারছেন? জি এখন হুজুর। এই জেডটা এখানেও থাকতে পারে, লিল্লাহি দেখেন, তাহলে হবে লিল, লিল্লাহ, লিল্লাহ। ধরেন আমি যদি এইখানে যদি এখন জের দেই, এই জেরটা হচ্ছে এই লামের নিচে জের, তাহলে কি এই মাঝখানের লামের আগের অক্ষরে জের হয় না, দেখেন তো, এটা তো মাঝখানের লামের আগের অক্ষরের জের নাকি? জি তাহলে জি। অর্থাৎ এক কথায় এই মাঝখানের লামের আগের অক্ষরে যে কোনো অক্ষরই যদি জের হয়, তাহলে হবে লা। আর বাকি জের ছাড়া যা আছে সেগুলো হবে ল। ল। আচ্ছা, এখন বুঝছেন? জি হুজুর। আচ্ছা, তারপরে তারপরে যদি এখানে দেখেন উপরে নিচে অক্ষর আছে, নিচে আছে ওয়াও আর উপর আছে হামজা, কিন্তু সাকিন আছে একটাই, চিহ্ন আছে একটাই। তো এভাবে যদি হয়, তাহলে উপরেরটা পড়বে, নিচেরটা বাদ যাবে, উপরেরটা পড়বে, নিচেরটা বাদ যাবে। আবার এইখানে জবরে ভাই খালি লিপ আছে, একটা টান আছে, কিন্তু এই গোল চিহ্ন থাকার কারণে টানটা বাদ গেছে, টানটা হবে না। এখানে আরেকটা ই আছে, একটু দেখাই দিই, গত এনে দেখেন, এই যে সাকিনের পরই তাসদিদ আছে। এখন সাকিনের থেকে তাসদিদের ক্ষমতা বেশি, এটা লেখতেও দেখেন বড়, সাকিন ছোট। তো বড় যারা, তাদের একটু শক্তি বেশি থাকে, তো শক্তি বেশি থাকলে সে ওই যে জোর জুলুম করে খায়, তাই না? এখন দেখেন, এইটাকে কি করছে, এই তাসদিদটা কি করছে, এটাকে ফেলে দিছে, এটাকে ও দেয় নাই, জোর করে এটাকে ও নিয়ে গেছে। অর্থাৎ সাকিনের পরে যদি তাসদিদ আসে, সাকিনের অক্ষরটাকে বাদ দিয়ে দিবেন, সরাসরি গিয়ে কি তাসদিদটাকে ধরবেন। এরপরে এই যে 15টা হরফ আছে, এখানে 15টা হরফ মুখস্থ করার জন্য বলছিলাম, এটা পড়ার নিয়ম হচ্ছে দুই জবর বা দুই জের বা দুই পেশ, মানে এখানে একটা ন আছে, এখানে একটা করে ন আছে না, বলে তো, এই ন, অথবা নুন সাকিনের ন, এটাও তো ন। এই যে ন, এই নয়ের পরে যদি ধরেন এই দুই জবরের ন হতে পারে, দুই জেরের ন হতে পারে, দুই পেশের ন হতে পারে, অথবা নুনের উপরে সাকিনের ন হতে পারে। যে কোনো নয়ের পরে যদি 15টার একটা অক্ষর আসে, তাহলে এই নটা নাকের ভিতরে চলে যাবে। যেমন বাংলায় যে অনুস্বরের উচ্চারণ হবে, বাংলা, এই যে বাংলা, যেমন এই যে দুই জবর, এখানে ন আছে, নয়ের পরে কাফ আসছে, কাফ 15টার একটা, এই যে, তাহলে এই যে ক্ষয় রন ছিল, রন রন, এখন রন না বলে বলতে হবে রং। এই যে তয়সিকের তিন তিন ছিল, কিন্তু এই নয়ের পরে তা আছে, তা 15টার একটা হরফ, তাহলে এখন এখানে তিং হবে। এরপর এই যে নয়শিকের নুন আর নুন ছিল, কিন্তু এখানে জিম, জিম আছে 15টার একটা, এই যে 15টার একটা, তাহলে এখানে জয়শিকের তাহলে কি নয়শিকের নুন আর নুন হবে না, কি হবে, নুন। আবার মাসিকের মিন ও মিন ছিল, কিন্তু এই যে পরে কফ আসছে, কফ 15টার একটা, তাহলে এখানে কি করতে হবে, মাসিকের মিন ও মিন, এখন মিন হবে না, কি হবে, মিং কবলিক। এখন এই যে নিয়ম কানুন গুলো দেখাইলাম, এগুলো আপনারা পালন করলে ভালো, পালন না করলে ক্ষতি নেই, ঠিক আছে? তবে চেষ্টা করবেন এই নিয়মগুলো আয়ত্ত করার। দরকার এখন প্রেশার দেওয়ার দরকার নেই, আপনারা পরবর্তীতে আস্তে আস্তে করে এগুলো আমার এগুলো তো রেকর্ড থেকে যাবে, আমার এই যে ক্লাসের এগুলো দরকার পরে একটু দেখে আবার এটাকে কভার করে নেবেন। আর আমি তো আছি আজীবনের জন্য, ঠিক আছে? সেটা আগামীকালকে বলবো, আমরা পরবর্তী দিনগুলো কিভাবে কাটাবো, কেমনি কি করবেন বা পড়বেন, সেই জিনিসগুলো আমি আগামীকালকে আপনাদেরকে বলবো। অবশ্যই আগামীকালকে আপনারা যুক্ত থাকবেন। এরপর আছে সাক্তা।
সাক্তায় সিন কাফ তা তা এইরকম থাকবে ছোট অক্ষরে। আয়াতের উপরেও থাকতে পারে বা আয়াতের মাঝখানেও থাকতে পারে, যেখানেই থাকুক এখানে কি করবেন, নিঃশ্বাস চালু থাকবে, আওয়াজটা বন্ধ করবেন। যেমন ইওয়াজা কাইয়িমা মিন মারকাদিনা হাযা, আমি মনে হবে যে আমি থেমে গেছি, কিন্তু আমি থামিনি, আমি জাস্ট এখানে আওয়াজটা বন্ধ করছি, এতটুকুই। ঠিক আছে, এগুলো অপশনাল, এগুলো আপনার আদায় করলে ভালো, আদায় না করলে সমস্যা নাই, চেষ্টা করবেন আদায় করার। আচ্ছা, তারপর এইটা গুরুত্বপূর্ণ, এই যে আনা, সব আনায় টান হয় না, ঠিক আছে, চারটা আনায় টান হয়। এখানে যে চারটা আনা আছে, এই চারটা ছাড়া কোরআন শরীফের আর কোথাও আনা যত জায়গায় পাইবেন সেগুলো টানবেন না। যত আনা আসুক, যদি 100 আনা আসে 100 আনায় টানবেন না, শুধু এই চারটা আনা। চারটা আনা কি? আনা বা, আনার পরে বা, আনার পরে বু, আনার পরে মিলা, আনার পরে সিয়া। অর্থাৎ আনার পরে যদি এই বা, বু, মিলা, সিয়া এই চারটার যে কোনো একটা থাকে আনার পরে, তাহলে সেই আনায় টানবেন। আর যত আনা আছে একটা আনা তো টানবেন না। আর হচ্ছে সেজদা। সেজদা হচ্ছে যদি সেজদার আয়াত পড়েন, সেজদার আয়াত পড়ার পরে আপনাকে একটা সেজদা করতে হবে। সেজদার নিয়ম হচ্ছে আপনি আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন, অর্থাৎ এই সেজদার আয়াতটা পড়ার পরে আপনি দাঁড়াইবেন, বসা থেকে দাঁড়াইবেন, দাঁড়াইয়া জায়নামাজ যদি বিছানা থাকে না তাহলে বিছাইয়া আপনি আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আলা 3 বার বা 5 বার পরে আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন, একটা সেজদা করবেন, তাহলে আপনার একটা সেজদা আদায় হয়ে যাবে। এই, আর আজকে আপনাদের পরীক্ষা সম্ভবত এখান থেকে আসছে, এই যে ইন্না জাহান্নামা থেকে 27 নং আয়াত পর্যন্ত। আজকে পরীক্ষায় আপনাদেরকে আমি এতটুকু দিয়েছি, ঠিক আছে, এই এতটুকু আপনারা আমাকে আজকে শোনাবেন পরীক্ষায়। আমি দেখবো যে আসলে আপনাদের কার কি কতটুকু সমস্যা আছে, আপনারা সবাই শোনাবেন, পারেন না পারেন, তাহলে আমি আপনাদের বিষয়ে আমি আগামীকালকে ডিসিশন নেবো আপনাদের কি করতে হবে। ঠিক আছে, আপনারা যদি পরীক্ষায় অংশগ্রহণ না করেন তাহলে আমি বুঝতে পারবো না আপনার কোথায় সমস্যা আছে। যদি আমি এই অনুসারে আগামীকালকে আপনাদেরকে মেডিসিন দেবো, যে আগামীকালকে আমি আপনাদেরকে এই আহ, বিষয়ের উপরে কালকে আমি লেকচার দেব, যে আপনাকে কি করতে হবে, কার কি করতে হবে। এজন্য সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ঠিক আছে, আমি প্রশ্নটা একটু দেখাচ্ছি। আচ্ছা, প্রশ্নটা দেখতে পাচ্ছেন? প্রশ্ন দেখাই দিলাম, এটা ফাইনাল পরীক্ষার প্রশ্ন। প্রশ্ন আজকেই করেছি, দেখা যাচ্ছে একটু বলেন তো। জি হুজুর, দেখা যাচ্ছে। তো প্রথম দুইটার হচ্ছে 10 নাম্বার করে, ঠিক আছে, যে মাখরাজ, এই মাখরাজের হরফ কয়টা হচ্ছে 10 নাম্বার করে। আর এই যে এইটা নুন সাকিন তান, নুন এবং মিমের উপরে তাসদিদ, মানে এইটা হলে কি হবে, এই জিনিসটা বলতে হবে। ঠিক আছে, কি করে পড়তে হবে এটা বললেই হবে। ঠিক আছে, হ্যাঁ, যে নুন, নুন এবং মিমের উপরে যদি তাসদিদ থাকে, আমি আজকেও বলছি, একটু আগেও বলছি যে নুনের উপরে এবং মিমের উপরে যদি তাসদিদ হয় তাহলে কি করে পড়তে হয়। এরপরে দেখেন এই যে 3 নাম্বারটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যে 8 নং পৃষ্ঠার নিয়মগুলো ধারাবাহিকভাবে বলুন। এইটা আপনারা ধারাবাহিকভাবে কোন একটা নিয়মও যাতে বাদ না পড়ে। ঠিক আছে, এটা আছে 20 নাম্বার। আর এই যে এটা আছে ইন্না জাহান্নাম, অর্থাৎ 21 নাম্বার থেকে 27 নাম্বার আয়াত পর্যন্ত পরে শোনাবেন। এটা গত আমি আগে পড়ানো হয়েছে। তারপর আপনারা কোশ্চেন দেওয়ার পরে দরকার একটু প্র্যাকটিস করবেন, একটু প্র্যাকটিস করে আমাকে পরীক্ষা দিবেন। সবাই হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টার ভিতরে আপনারা এটা কমপ্লিট করবেন। ধরেন এখন 9:30 বাজছে, 10:30টার ভিতরে আমি এখন আপনাদেরকে কোশ্চেন দিয়ে দেবো। আগের মতো ওইভাবে ভয়েস দিয়ে পরীক্ষাটা দিবেন। আর আর সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সবাই, কেউ বাদ থাকবেন না। বুঝতে পারছেন? কেউ বাদ থাকবে না, কিন্তু সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আচ্ছা, তাহলে আমি এখন আপনাদেরকে ই করব। আর অবশ্যই কিন্তু আগামীকালকে আপনারা যুক্ত থাকবেন। আর যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণায় আমার অনেক ই হয়েছে। অনেকে আগে বিষয়গুলো বুঝতো না, যার কারণে অনেকেই একটু ব্যাড মন্তব্য করতো। তো আপনাদের কারণে, আপনাদের এগুলো দেখার পরে হয়তো তাদের সেই জিনিসটা কমে আসছে। আমি আগে বলতাম না যে আপনারা কমেন্ট করেন, আগে যার ইচ্ছে তারা করতো, না হয় না করতো, আমি কিছু বলতাম না। কিন্তু
দেখলাম যে আসলে আপনাদের কমেন্ট গুলো অনেক প্রয়োজন ওখানে, ঠিক আছে? এই জন্য আপনাদেরকে বলছিলাম আপনাদের যেটা এখান থেকে পেয়েছেন সেটাই আপনারা ওখানে করবেন। তবে যারা কমেন্ট করেন না, একটু কমেন্ট করবেন, বা আগে যারা করছেন তারা আবারও করতে পারেন। তবে আমার সিস্টেমটা একটু হাইলাইট করার চেষ্টা করবেন, সিস্টেমটা কেমন লাগছে আপনার কাছে, এটা একটু হাইলাইট করার চেষ্টা করবেন, ঠিক আছে? কেননা এটা নতুন পদ্ধতি, তো এই পদ্ধতিটাই মানুষ একটু কনফিউশনে থাকে। তো এটা যদি তারা একটু বোঝে যে না পদ্ধতিটা সহজ বা কঠিন, আপনার কাছে যেভাবে মনে হয়েছে সেভাবেই ওখানে উল্লেখ করবেন। হ্যাঁ, তো যদি আপনার কাছে পদ্ধতিটা যদি সহজ মনে হয় তাহলে এই কথাটা একটু উল্লেখ করবেন যে হুজুরের পদ্ধতিটি সহজ, কেমন সহজ সেটা ওখানে একটু উল্লেখ করে দেবেন, ঠিক আছে? এই আর আহ, আজকে আজকে একজনে হাদিয়া পাঠিয়েছেন, আমি নাম্বারটা মানে সম্ভবত 11 শেষে 0011 মনে হয়, 1000 টাকা পাঠিয়েছেন, আপনাকে মোবারকবাদ। আর আমরা তো শেষের দিকে চলে আসছি, আগামীকালকেই লাস্ট ক্লাস। আপনারা যারা দেন নাই, যদি ইচ্ছা হয় যে পার্টিসিপেট করবেন, থাকবেন এখানে, তাহলে আমি আহ আর কি আবেদন যে আপনারা যতটুকু পারেন আপনার সাধ্য অনুযায়ী শরীর থাকার চেষ্টা করবেন। এগুলো দুনিয়া আখেরাত সব জায়গায় কাজে লাগবে, বিশেষ করে পরকালে এগুলো। আর এই বিশেষ করে আমাদের এইগুলো তো এই যে আপনাদের অলরেডি আমি অ্যাড রান করেছি, ঠিক আছে? আমি প্রত্যেকটা অ্যাডে $50 করে আমি স্পেন্ড করি আর কি, ঠিক আছে? তো তারপরে আরো আনুষঙ্গিক কিছু খরচ আছে, সব মিলে 8-10 হাজার টাকার মতো খরচ আছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের এটাই আমার খরচ টাকাটা এসে গেছে, কিছু বাড়তিও আসছে অল্প কিছু। তো আহ আমি গতকাল আগামীকালকে সেটা বলে দেবো অনেক কত কি আসছে। তো আপনারা যদি কারো হয়, আহ আপনি একদম সময় কম হোক, যতটুকু পারেন ততটুকু আপনারা এখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আর আগামীকালকে অবশ্যই যুক্ত থাকবেন, পারেন আর না পারেন, ঠিক আছে? যেভাবে যতটুকু আপনারা এখানে যুক্ত থাকবেন, ঠিক আছে? তারপরে আমি আগামীকালকে, আজকের পরীক্ষার উপরে নির্ভর করবে আগামীকালকে আমি কি বলবো, ঠিক আছে? তো পরীক্ষায় সবাই অংশগ্রহণ করবেন। আচ্ছা, তাহলে এই 21 থেকে 25 নাম্বার পর্যন্ত আমি এখন আপনাদেরকে কোশ্চেন দিয়ে দিচ্ছি। আপনারা যদি এখনই ই করতে পারেন, পরীক্ষা দিতে পারেন দেন, আর যদি মনে করেন যে না অল্প সময় একটু দেখবেন, দেখার পরে পরীক্ষা দিবেন, সেটাও পারেন। অর্থাৎ আপনার 1 ঘন্টার ভিতরে আপনাকে পরীক্ষাটা দিতে হবে। এই এখন কারো কোনো কোশ্চেন আছে, একটু আছে না আমি কেটে দিয়ে কোশ্চেন দিয়ে দেবো? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, পরীক্ষা আমি মানে 11টা পরে দিলে হয় না? মানে 11টা থেকে 11:30টার ভিতরে। না, এটা হয় কেমনে, একটা তো টাইম থাকে না। মানে হুজুর, আমি এক জায়গায় এখন একটু আছি তো, মানে প্রোগ্রামে আছি, এই কারণে বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে, এটা আপনার একার জন্য, ঠিক আছে? মানে হুজুর, আমি মানে 11টার ভিতরে দিয়ে দিই আর কি, মানে এর আগে চেষ্টা করুন, 10:30টার ভিতরে চেষ্টা করুন, তবে 1 ঘন্টায় হইব না আর কি, এই আচ্ছা কারণে ঠিক আছে, বলতেছিলাম। তাহলে আপনার কি ইয়ামিন মনে হয়, দেখলাম মনে হয় নাম নাকি? জি জি হুজুর। আচ্ছা ঠিক আছে, ইয়ামিন ভাই ছাড়া আর সবাই এর ভিতর কমপ্লিট করবেন। ইয়ামিন ভাইটা আমি অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে? আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জাযাকাল্লাহ আসসালাম। খাইরা। জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন তাহলে ক্লাসটা আমরা কেটে দেই। ওই কোশ্চেন দিয়ে দিচ্ছি, ওইভাবে ভয়েস দিয়ে শোনাবেন গত ক্লাসের মতোই। 1 নাম্বার লিখে পাঠাবেন, এরপর 1 নাম্বারের যে অ্যান্সারটা সেটা ভয়েস দিয়ে পাঠাবেন, আবার 2 নাম্বার লিখে পাঠাবেন, 2 নাম্বারের যে অ্যান্সার আছে সেটা ভয়েস দিয়ে শোনাবেন। এভাবে করে 4টা কোশ্চেন আছে, 4টা কোশ্চেন এভাবে শোনাবেন। আর ধারাবাহিকতা মেনটেন করবেন, 1 2 3 4 এভাবে ধারাবাহিকতা মেনটেন করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।